আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী এবং সেই সাথে রয়েছে আমি নুসরাত সুলতানা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে হাইকোর্ট বেঞ্চ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন। অপর বেঞ্চ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা থেকেও তাকে অব্যাহতি দেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2টি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাদিয়া কানিজের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের অক্টোবরে খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। অপর 3 আসামিকেও 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম জিয়া। মামলার অন্য আসামিরা হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হ্যারিস চৌধুরী, পলাতক অবস্থায় যার মৃত্যু হয়। 3রা নভেম্বর এই মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য নিজ খরচে পেপার বুক তৈরির অনুমতি দেন হাইকোর্ট। 20 নভেম্বর সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল তা এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো। সেখানে 15 লাখ টাকা তারা দেখিয়েছে। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এদিকে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেন। মামলার অপর আসামিরা ছিলেন খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। এদিকে 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া 2008 সালে জাতীয় রাজস্ব বোর্ডের 26 লক্ষ টাকা কর ফাঁকির মামলা থেকেও খালাস পান তারেক রহমান। প্রতিবেদনে উল্লেখ করেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে পড়ে বাদী এই মামলা করেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ভিসা প্রক্রিয়ার কাজে ঢাকার মার্কিন দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে আঙুলের ছাপ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর 2টার পর দূতাবাসে আসেন তিনি। এ সময় দূতাবাসের আশপাশে কঠোর নিরাপত্তা নেওয়া হয়। প্রায় 1 ঘণ্টা পর কাজ শেষে বের হন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক এই সরকার প্রধান। আগামী মাসে চিকিৎসার জন্য তার দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে। তিন দফা জানাজা শেষে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। এর আগে বেলা 11টায় জমিয়তুল ফালাহ মসজিদে আয়োজিত জানাজায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। এ সময় জড়িতদের গ্রেপ্তার সহ ইসকনকে নিষিদ্ধ এবং তাদের টাকার উৎস খুঁজে বের করার দাবি জানান জানাজায় অংশগ্রহণকারীরা। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে 30 জনকে আটক করে পুলিশ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। হাজারো মানুষের উপস্থিতিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। এরপর বেলা 11টায় জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় নিহতের দ্বিতীয় জানাজা। এই সময় অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। আমরা সংবরণ করব, আমরা শোকে প্রমাণ হয়ে যাব না, ভেঙে পড়ব না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক,
যে অঙ্গনের উপরে থাকুক সেগুলো আমরা প্রতিহত করি। পরে আইনজীবী হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম। দুপুরে নগরীর টাইগার পাস এলাকায় অবস্থান করেন তারা। এ সময় 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলির বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না। এর আগে আইনজীবী হত্যার প্রতিবাদে আদালত বর্জন করে চট্টগ্রামের আইনজীবীরা। এদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরাসরি জড়িত 7 জন সহ 30 জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দারকিল্লা, হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল, পটুয়াখালী, যশোর, নীলফামারী, রাজশাহী ও শরীয়তপুরের আইনজীবীরা। ইমরুল কায়েস, RTV। ইসকন সম্পর্কে কালকের মধ্যে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবে অবনতি না হয় সেদিকে দৃষ্টি দিতে বলা হয়। সংগঠনটি নিষিদ্ধ চেয়ে এক আইনজীবীর রিটের প্রেক্ষিতে এসব নির্দেশ দেন উচ্চ আদালত। এদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকার আইনজীবীরা। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর সোমবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংস বিক্ষোভ হয়। এ ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ঘটনার জেরে দিনভর উত্তপ্ত ছিল বন্দর নগরী। ইসকন নিষিদ্ধ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনির উদ্দিন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। আদালত জানান, এই ঘটনায় তারা উদ্বিগ্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কেউ যেন অবনতি করতে না পারে। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেন হাইকোর্ট। আদালত অ্যাপারেন্টলি মনে হলো যে আমাদের বক্তব্যে সন্তুষ্ট। আদালত বললেন যে ঠিক আছে, কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন, আমি জানাবো। সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকার আইনজীবীরাও। আজকে আমার ভাই আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা দেশকে বিভাজনের নামে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তারা বন্ধু নয়, শত্রু। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়েও কাজ করার আহ্বান জানান ফখরুল। রিপোর্ট জাহিদ রহমানের। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন স্মরণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে অংশ নেয় চিকিৎসক সমাজ। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, কারো দয়ায় নয়, ছাত্র জনতা রক্তের বিনিময়ে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। 3 মাস যেতে না যেতেই অনেকের আসল চেহারা বেরিয়ে আসছে, এমন ক্ষোভ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিভাজন দিয়ে সফল হওয়া সম্ভব নয়। এই 3 মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে ভয়াবহভাবে। আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। আমরা কি বুঝি আত্মাই কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? আপনারা গভীরভাবে চিন্তা করবেন, যারা আজকে বিভেদের দিকে ঠেলছে, যারা আজকে
বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে। তারা আমাদের আসলে শত্রু না মিত্র। আমরা যারা লড়াই করি আমরা কিছুতেই গিভ আপ করব না। এদিকে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবার। এ সময় রুহুল কবির রিজভী বলেন, ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি থেকে বোঝা যায় এসবের পিছনে কারা জড়িত। একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার ধৃষ্টতা দেখাচ্ছেন। এই জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো বিবৃতি দিলেন না। অস্থিতিশীলতা তৈরি করার কারণে চিন্ময় নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণে বিবৃতি। কারণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে তারা বোধহয় বিশ্বাস করতে চায় না। নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা অনেকের পছন্দ হচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী। এই ধরনের বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কই তখন ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছে। সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে তারা। দলটির মহাসচিবের সাথে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দেশকে একটি অস্থিতিশীল করতে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি তাদের। কারো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে চলমান অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। ইসকনের আন্দোলনে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানান নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। একটা গণতান্ত্রিক পথে যাত্রাকে এরা নস্যাৎ করে দিতে চাইছে। ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে কঠোর হওয়ার কথা বলেন তারা। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে। সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জনস্বার্থে সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই চট্টগ্রামে পরিকল্পিত সহিংসতা ঘটানো হয়েছে। ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ব্যবসায়িক বিষয়কে যারা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করবে, এগুলো নিয়ে আপনারা একটা প্রতিবাদ করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। লড়াই আমাদের 5ই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। উস্কানিতে কান্না দিয়ে সকলকে শান্ত থাকারও আহ্বান জানান তারা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ইসলামী ছাত্র শিবিরের। দুপুরে রাজধানীতে মিছিল পরবর্তী সমাবেশে এ অভিযোগ করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। জুলাই গণহত্যার বিচারে ধীরগতিতে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন শিবির নেতারা। এর আগে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয় এবং আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়। যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই গণহত্যা এবং সেই হত্যা যারা পরিচালনা করেছে, আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সংঘর্ষে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সংঘাতকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এর মূল কারণ রাজনীতিবিদরা দীর্ঘকাল শিক্ষার্থীদের ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করেছে। অরাজক পরিস্থিতিতে কঠোর হাতে দমন করা এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে সমাধান হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আতিকা রহমানের রিপোর্ট। 24 নভেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 35 জন শিক্ষার্থী আহত হয়। 25 নভেম্বর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। আহত হয় অনেক শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব সংঘর্ষের ঘটনা প্রমাণ করে বেশিরভাগ ছাত্র দীর্ঘদিনের লালন করা দলীয় রাজনীতির দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি। এর জন্য রাজনীতিবিদরা দায়ী। জিপিএ 5 পাচ্ছে বা আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। সেটা পারছে না বিধায় তাদের মধ্যে বিশাল রকমের হতাশা বিরাজ করছে। গত 15 বছরে আসলে আমাদের ছাত্রছাত্রীদের মাথা খেয়ে ফেলা হয়েছে। মুখ বন্ধ করে রাখলে কিন্তু হাত ক্লিয়ার থাকে, হাত পা তাদের সচল। তারা তাদের শক্তিটা মুখের মাধ্যমে না বলে, যুক্তিতে না গিয়ে হাত পায়ের মাধ্যমে তারা ব্যবহার করে, আন্দোলন করে তারা কিছু অর্জন করার চেষ্টা করছে। এরা আসলে নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে। নিজেদের স্বার্থে যে 500 টাকা দিলে মিছিলে আনা যায়, 1000 টাকা দিলে বোমা করা যায়, এই জিনিসগুলি বন্ধ হওয়া উচিত। সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আরও কৌশলী হতে হবে এবং শিক্ষা সুন্দর পরিবেশ তৈরি, মান বৃদ্ধি করা এবং দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরামর্শ দেন এই শিক্ষাবিদ। এখন যা হচ্ছে এটা কিন্তু প্রয়োজনে না, এটা স্বার্থে হচ্ছে। সরকারের উচিত হবে এগুলিকে কঠোর হস্তে দমন করা। ছাত্র রাজনীতি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু ছাত্র রাজনীতি দেখতে পাই না, আর অন্যান্য দেশেও আমি ছাত্র রাজনীতি দেখতে পাইনি। তপস্যা হতে হবে আমার অধ্যয়নটা। তারা ছাত্রত্ব শেষ করে তারা যখন কর্মজীবনে যাবে তখন তারা রাজনীতি করুক। জ্ঞান অর্জনের পরিবর্তে ছাত্র সমাজকে রাজনৈতিক লেজুরবৃত্তি ও ক্ষমতার হাতিয়ার হিসেবে যেন কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ব্যবহার করতে না পারে সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানালেন শিক্ষাবিদরা। আতিকা রহমান, RTV, ঢাকা। আগের তুলনায় নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ধীরে ধীরে জিনিসপত্রের দাম আরও কমবে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান তিনি। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, বাজারে ডিম ও ইলিশের অতিরিক্ত দামের পেছনে সিন্ডিকেট দায়ী। সেলিম মালিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বেশ স্বস্তি ফেরে নিত্যপণ্যের বাজারে। হুট করে কমে যায় সবজি সহ বিভিন্ন পণ্যের দাম, তবে দিন গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে দামের উত্তাপ। তবে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ধীরে হলেও কমছে পণ্যের দাম। আমদানি ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে, অযৌক্তিক। 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানান তিনি। শুধু গার্মেন্টস না, অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি, ওদেরকে দেবে 10 লাখ। এবছরই কি শুরু হবে এটা? না, ওই অলরেডি ওরা যখনই শুরু করে টিসিবি করবে। এদিকে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছেন, বাজারে ডিমের বাড়তি দামের পেছনে সিন্ডিকেট। 7 হাত ঘুরে ডিম পায় ভোক্তারা। সিন্ডিকেট আছে যে কারণেও দাম বেড়েছে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কাউরান বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন। ভারত আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখলে সমস্যা হবে না বলেও জানান তিনি। ভারত রপ্তানি বন্ধ করে ভালো। আমি মনে করি যে আমাদের কৃষিজ এবং মৎস্য প্রাণী সম্পদের যেগুলো আমাদের নিজস্ব উৎপাদন বাড়িয়েই চেষ্টা করা উচিত। ভারত যে কোনো কারণে যদি করে সেটা আমাদের তো কোনো হাত নাই, আমাদের চেষ্টা হবে উৎপাদন বাড়ানো, সেটা আমরা করব। এদিকে 3 দিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সেলিম মালিক, RTV, ঢাকা।
চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বাসভবন যমুনায় দেখা করেছেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে প্রেস ব্রিফিং করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে, সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি, যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায় এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি, আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলে এসেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল, যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে এখনও আপনার সেই ফ্যাসিস্টদের দোসররা নিয়ন্ত্রণ করছে, সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করেছি যাতে ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে যেন আপনার এই নর্মাল যে আপনার অ্যাক্টিভিটি সেটা যেন চালু থাকে, বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আপনার বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান। তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে সেই বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনো আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় সেই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, সুতরাং এটাকেও ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে আসবে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে কি নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তারা এটাকে প্রয়োগ করার ব্যবস্থা করবে। আরেকটা বিষয়, দর্শক, চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবন থেকে ফিরে প্রেস ব্রিফিং করছিলেন বিএনপি। আমরা সরাসরি ছিলাম সেখানে। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এই মামলায় জামিনের ফলে বাবুল আক্তারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলেন, বাবুল আক্তার 3 বছর 7 মাস ধরে কারাগারে আছেন। এই বিবেচনায় আদালত তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন। 2016 সালে চট্টগ্রাম নগরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হয় মাহমুদা খানম মিতু। অবশেষে প্রায় 36 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এর আগে বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করে মেইন গেটে তালা লাগিয়ে দেয় শ্রমিকরা। এতে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের ভেতরে কোনো শ্রমিক ও কর্মকর্তা ঢুকতে না পারায় বন্ধ হয়ে যায় 43টি কারখানা। অন্যদিকে দুদিন ধরে টানা অবরোধ থাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, কারখানা বিক্রি করে দিয়ে তাদের পাওনা পরিশোধের তালবাহানা করায় তারা আন্দোলনে নামে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী আরটিভির 15তম হিফজুল কোরআন প্রতিযোগিতা
জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2025 পাওয়ার্ড বাই আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস এর অডিশন চলছে। আজ অনুষ্ঠিত হয়ে গেল ফরিদপুর জোনের অডিশন। সকাল 9টা থেকে জেলার কাপড়িয়া সদরদির মাকরাজুন নূর ক্যাডেট মাদ্রাসায় এর আয়োজন করা হয়। এতে ফরিদপুর ও তার আশেপাশে বিভিন্ন মাদ্রাসার প্রতিযোগীরা অংশ নেন। প্রাথমিক বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি শায়েখ লুৎফুর রহমান, আল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আল আমিন খান, জামিয়াতুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসাইন। আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হবে কুমিল্লা জোনের অডিশন। দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বন্দর নগরী চট্টগ্রামে 7 কোটি 20 লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এ উপলক্ষে সকালে নগরীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও ব্যবসা পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সভায় 150 জন গ্রাহকের দাবি পরিশোধ করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাটোয়ারি এবং চট্টগ্রামের এরিয়া প্রধান সেলিম সামজেদ আশরাফি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়নে বাংলাদেশের সাস্টেনেবিলিটি ব্লু বুক 2024 প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ। এ উপলক্ষে বনানী শেরাটন হোটেলে প্রোগ্রেসিং সাস্টেনেবিলিটি টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করে ইউনিলিভার। অনুষ্ঠানে কেস স্টাডির মাধ্যমে দেশের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি ইউবিএল এর ব্যবসায়িক কার্যক্রমে উদ্ভাবনী ও সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে টেকসই সমাধানগুলো একীভূত করা যায় সে ব্যাপারে আলোকপাত করা হয়। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের ইসলামাবাদে 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই। দলটির শীর্ষ পর্যায় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলো বলে দাবি করে দলটি। এছাড়া প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণার কথা জানায় পিটিআই। সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সেল এসব তথ্য প্রকাশ করে। গেল 24 নভেম্বর ইসলামাবাদে পিটিআই এর বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দলটির এক মুখপাত্র বলেন, বিক্ষোভে এ পর্যন্ত 7 জন নিহত হওয়ায় এ তথ্য এসেছে। ইসরায়েল হেজবুল্লাহর যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির পর পৃথক বিবৃতিতে একে স্বাগত জানায় ইসরায়েলের ঘনিষ্ঠ 2 মিত্র দেশ। চুক্তি অনুযায়ী 60 দিনের মধ্যে লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পুনর্গঠন ঠেকাতে অঞ্চলটির নিয়ন্ত্রণ ভার দেওয়া হয়েছে লেবাননের নিয়মিত সেনাবাহিনীর হাতে। এদিকে চুক্তির পরপরই ঘরে ফিরতে শুরু করেছে লেবাননের বাসিন্দারা। রাজধানী বৈরুতে প্রবেশ করতে এরই মধ্যে হাজারো বাসিন্দার চাপে রাস্তায় যানজটের তৈরি হয়েছে। শুক্রবার রাজধানীতে আয়োজন হতে যাচ্ছে আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা। বসুন্ধরা বারিধারার জেফ অ্যারেনাতে 29 নভেম্বর 9টায় জেএনজি বক্সিং নাইট নামে এই প্রতিযোগিতায় বাংলাদেশের শীর্ষ বক্সারদের পাশাপাশি অংশ নেবে ভারত ও নেপালের বক্সাররা। বিকেলে আফতাবনগর হোম অব বক্সিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান। প্রতিযোগিতায় 7টি আন্তর্জাতিক বাউটের পাশাপাশি 6টি জাতীয় বাউটের লড়াই দেখার সুযোগ পাবেন দর্শকরা। সন্ধ্যার সংবাদে পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।